এটা তো মূলত আচ্ছা দেখা যাক, ভাইয়া ভাইয়া আসুক, তারপরে কি নিয়ে আলোচনা করে দেখা যাক। না বলছি এই যে মেহেন্দ্রা গ্রুপটা নতুন মানে স্টাডি গ্রুপ, এখানে যদি ক্লাস হয় তাহলে তো স্পেশাল ক্লাস হওয়ার কথা, যে মানে যেগুলো আমাদের এক্সামে আসবে, মানে এরকম সাজেশন। হ্যাঁ হ্যাঁ, ওগুলাই পড়াবে, তার বাইরে তো পড়াবে না, কিন্তু বেসিকটা তো একদম স্ট্রং থাকতে হবে, ওই জন্য বেসিকটা একটু বেশি গুরুত্ব দিয়েছি এখন আপাতত। বেসিক বেসিক তো সবাই জানে, এগুলো তো বেসিক সবাই পারে। আচ্ছা, স্পেশাল কিছু না। কোনো প্রশ্ন থাকলে ওই যে ভাইয়া আছে, ভাইয়ার কাছে বলতে পারো, সমস্যা নেই। আর ভাইয়া মনে হয় এখনই করে দিবে, স্টার্ট করবে বিষয়। ওকে ঠিক আছে। ভাইয়া কি জয়েন হয়েছেন? সালামু আলাইকুম। Okay, আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। So welcome to our pharmacology class. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, এন্ড আই হোপ আপনারাও সবাই ভালো আছেন। আমার সাউন্ড কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি জি ভাই ভাইয়া, ক্লিয়ার। জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আর অল্প কিছুক্ষণ ওয়েট করি, সবাই যেন যুক্ত হতে পারে। সো বিফোর দ্যাট, আই হোপ আপনারা সবাই অনেকেই গত ক্লাস করেছেন, দু একজন থাকতে পারেন মিস করেছেন, নতুন যুক্ত হয়েছেন মেবি। So before starting my class, before starting our class, I would like to ask you some question from our last class. Okay. So if you don't if you cannot answer, no problem. আমরা help করবো সবাই একে অপরকে. So first of all, I would like to tell you something interesting that I didn't share in my last class. So that was Frederick Sarturner. He was the first he first isolated morphine from opium in 1805. Okay, মানে 1805 সালে ফ্রেডরিক সাটার্নার নামে একজন হচ্ছে সায়েন্টিস্ট, সে প্রথম ওপিয়াম গাছ থেকে মরফিনকে পৃথক করেছিল। So আপনারা কি জানেন what is morphine or why morphine is used? পেনের জন্য ইউজ করা হয়। Okay, very good. Okay, so it's a pain medication. যে যদি কারো সিভিয়ার পেইন হয়, ফর এক্সাম্পল কার্ডিয়াক অ্যারেস্ট মানে হার্ট অ্যাটাক হয়, অথবা সে ফর এক্সাম্পল ক্যান্সার পেশেন্ট যাদের পেইন লেভেল খুবই সিরিয়াস লেভেলের, তাদেরকে হচ্ছে মরফিন দেওয়া হয়। এছাড়া পিপল they also use morphine to relieve their psychological trauma. Okay, so এইটা হচ্ছে তারা কি করে দেখেন, খুব ইন্টারেস্টিং একটা স্টোরি আমার কাছে মনে হলো এটা করছে। তো এই সেতে ওপিয়াম গাছ থেকে মরফিনটাকে তৈরি করলো, তারপর সে কি করলো, ইনজেক্টেড হিমসেলফ, সে নিজেকে ইনজেক্ট করলো, এবং সে তার তিনজন বন্ধুকেও সেটাকে ইনজেক্ট করলো 100 mg করে। ওকে, অফ হিজ নিউ প্রোডাক্ট। তো সে যে ওপিয়াম থেকে
ওপিয়াম থেকে মরফিনটা তৈরি করলো সে নিজে এবং তার বন্ধুদেরকে সবাইকে 100 mg করে ইনজেক্ট করলো। তারপর কি হলো দেখেন, he and his colleagues suffered acute morphine intoxication for several days after. এটার গ্রহণের কয়েকদিন পর্যন্ত তারা হচ্ছে আসলে তখন এটা হিস্ট্রি আর কি, ফার্মাকোলজি। আরো অনেক হিস্ট্রি আছে এরকম ইন্টারেস্টিং, আপনারা চাইলে পড়তে পারেন, বইয়ের পিডিএফ অলরেডি আপনাদেরকে দেওয়া হয়েছে। তো তারা যে ওষুধটা আবিষ্কার করলো সেটার হচ্ছে হয়তো তাদের ওইরকম কোনো ল্যাব ছিল না, বাট বর্তমানে যেরকম বিভিন্ন ওষুধ কোম্পানি তাদের ওষুধের ল্যাবরেটরি থাকে এবং সবকিছুর একটা মাত্রা নির্ণয়ের জন্য তাদের আলাদা আলাদা ফ্যাসিলিটিস থাকে, আগে এগুলো ছিল না বিধায় মানে সে কতটুকু নিবে সে বা তার শরীর কতটুকু অ্যাকসেপ্ট করতে পারবে সেটা তারা হয়তো জানতো না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে মরফিন ইনটক্সিকেশনে ভুগেছিল। তো এটা শেয়ার করা ছিল। ওকে, আর আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো মেডিকেশন আর ড্রাগের মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ মেডিকেশন, হোয়াট ইজ ড্রাগ? What is the difference between medication and drug? ভাইয়া আই হ্যাভ এ কোশ্চেন, মেডিকেশন আর মেডিসিনটা একই হবে? ওকে, না আমি ওটা পরে বলছি, আগে মেডিকেশন। আমরা মেডিকেশন দেই না পেশেন্টকে? জি ভাইয়া। এটা তো মেডিসিন পড়ছেন, হুইচ ইজ আমি এখন আপনাদেরকে পার্টিকুলারলি জিজ্ঞাসা করছি যে মেডিকেশন আর ড্রাগের মধ্যে পার্থক্য কি। এখন মনে করেন ড্রাগ আর মেডিসিনটা একই, তাহলে মেডিকেশন আর ড্রাগ বা মেডিসিনের মধ্যে পার্থক্যটা কি? ভাইয়া ট্রিটমেন্টের ক্ষেত্রে বা কিউরেটিভ, প্রিভেনশন, ডায়াগনোসিস এসব ক্ষেত্রে যেই ড্রাগসটা ব্যবহার করে সেটাই হচ্ছে মেডিসিন। আর Okay. ড্রাগ যেটা এটা হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর কি। ভাইয়া Anyone to try ওর সাথে? ও ভুল অ্যান্সার দেয়নি, কিন্তু আমি যেটা চাচ্ছি সেটা পাইনি। ওকে, আমি আপনারা হয়তো ট্রাই করতে সময় নেবেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটু হেল্প করি। সো মেডিসিন আর ড্রাগকে যদি আমরা একই ধরি, যদিও তাদের মধ্যে একটু পার্থক্য আছে সেটা পরে বলছি। তো মেডিসিন বা যেটা আমরা পেশেন্টের কোনো রোগ প্রিভেনশনের জন্য বা তার ডিজিজকে কিউর করার জন্য আমরা যে সাবস্টেন্সটা ব্যবহার করি সেটাকে যদি আমরা মেডিসিন অথবা ড্রাগ হিসেবে বিবেচনা করি, আর পেশেন্টকে আমরা যখন মেডিসিনটা বা ড্রাগটা হচ্ছে আমরা দিব, অর্থাৎ তারা এটা শরীরে নেওয়ার পর মেডিসিনকে আমরা মেডিকেশন বলবো, অর্থাৎ তারা যখন এটা গ্রহণ করে ফেলবে তখন এটাকে আমরা মেডিকেশন বলবো। সো মেডিসিন প্রোভাইড করার আগে সে থাকবে মেডিসিন বা ড্রাগ আকারে, আর যখন তাকে পেশেন্টকে দিয়ে দিব আমরা তখন সেটা হয়ে যাবে কি মেডিকেশন। ওকে, তো এটা একটা টাইম বোঝায় আর কি বেসিক্যালি মেডিকেশন দ্বারা, যে মেডিসিনটা দেওয়ার পর সে আর মেডিসিন বলতে পারবো না, মেডিকেশন অ্যাডমিনিস্টার্ড হয়ে গেছে দেওয়া, এরকম বলতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ টু ইউ ইজ তোমাদের কি মনে আছে তোমরা যারা মাইক্রোবায়োলজি বা বায়োলজি পড়ে আসছো, সো ডু ইউ নো হোয়াট ইজ ডিফিউশন? ডিফিউশনের বাংলা হচ্ছে মনে হয় ব্যাপন। তোমরা যদি জানো বলতে পারো। হোয়াট ইজ ডিফিউশন মানে হোয়াট ইজ ব্যাপন? Diffusion is the process by which any ingredient goes from high concentration to the low concentration. Very good. Okay, so it was nicely answered by Marufa. Thank you. So diffusion বা ব্যাপন হচ্ছে কোনো সাবস্টেন্স যখন উচ্চ ঘন জায়গা থেকে নিম্ন ঘন জায়গাতে যায়, নিম্ন কম ঘনত্বের জায়গাতে যায়, ঠিক আছে? মানে হাই কনসেন্ট্রেশন থেকে যখন কোনো সাবস্টেন্স লো কনসেন্ট্রেশনে যায় তখন সেটাকে আমরা ডিফিউশন বলে থাকি। সো ডিফিউশনটা কেন দরকার একটু পরেই দেখবা। আর হচ্ছে নাও টেল মি হোয়াট ইজ
pharmacokinetics? Voluntarily কেউ একজন বলো, what is pharmacokinetics? Bhaiya, pharmacokinetics is defined as the movement of drug through the whole body. Okay, so ওখানে কয়টা প্রসেস আছে pharmacokinetics এ? 5টা: absorption, distribution, 4টা। metabolism আর excretion. Sorry, 4টা. Okay, so there are 4 process. Add me. Okay, absorption, A তে absorption, D তে distribution, M তে metabolism, and E তে excretion. So A, D, M, E. Add me মনে রাখতে পারলে 4টা process easily মনে রাখতে পারো. Okay, now tell me what is pharmacodynamics? It is the defined as the body's biological response to the drug. Okay, that means বাংলাতে যদি বলেন তাহলে কি হবে? ড্রাগ হ্যাঁ, এটা হচ্ছে ড্রাগ পাওয়ার, মানে হচ্ছে ড্রাগ তার হোল বডিতে হচ্ছে কিভাবে কাজ করতেছে সেটাই হচ্ছে ফার্মাকোডাইনামিক্স। Okay, anyone else want to add something? But pharmacodynamics is a branch of pharmacology that deals with mechanism, actions of drug and adverse effect of drugs. এটা বাংলা হচ্ছে বুঝাইতেছে যে ড্রাগটার মেকানিজম অ্যাকশনটা কি হতে পারে এবং এটা আমাদের শরীরে কি রকম পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে। শুধু কি পার্শ্ব প্রতিক্রিয়া নাকি ওই ড্রাগটার অ্যাকশন? হ্যাঁ ভাই, অ্যাকশন তো বললামই যে মেকানিজম অ্যাকশনটা কি হতে পারে, মানে কি রকম কাজ করতেছে এবং এটার সাইড ইফেক্ট কি হতে পারে, পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা যদি ব্রডলি, যদিও স্লাইডে সেটা কম লেখা ছিল, আমরা যদি ব্রডলি জানি তাহলে দেখো ফার্মাকোডাইনামিক্স ইজ দ্য স্টাডি অফ ড্রাগ মেকানিজমস দ্যাট প্রডিউস বায়োকেমিক্যাল অর ফিজিওলজিক চেঞ্জেস ইন দ্য বডি। অর্থাৎ ফার্মাকোডাইনামিক্সে কি স্টাডি করা হয়? আমাদের যখন কোন একটা ড্রাগ নেই, ওই ড্রাগটা নেওয়ার পর আমাদের শরীরে কি কি চেঞ্জ আসে, এবং ফিজিওলজিক হতে পারে, সেটা বায়োকেমিক্যাল চেঞ্জেস ইন দ্য বডি হতে পারে, and the interaction at the cellular level between a drug and cellular components. তো আসলে ঘটনাটা ঘটে কোথায়? ঘটনাটা ঘটে একদম সেলুলার পর্যায়ে, তাই না? সেলুলার পর্যন্ত। সো এটা তারপর কি হয়? such as complex proteins that makes up the cell membrane, enzymes and target receptors represents drug action. ঘটনাটা যেহেতু সেলে ঘটে, তাহলে ওই ওষুধের একটা টার্গেট সেল থাকবে। যেমন আমি যদি বলি কার্ডিওভাস্কুলার যদি ড্রাগের কথা বলি, তাহলে কার্ডিওভাস্কুলার ড্রাগ কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে সেল আছে সেখানে কাজ করবে। আবার আমি যদি কোনো অ্যান্টিবায়োটিক দেই, তাহলেও সেটা আবার নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে একটা ফাইট করবে, তাই না? সো এরকম স্পেসিফিক ড্রাগ নির্দিষ্ট তাদের টার্গেট সেলে গিয়ে কাজ করে। এই যে টোটাল ড্রাগ অ্যাকশন, the response resulting from the drug action is called drug effect. Okay, so এই যে ড্রাগ ইফেক্টটাই হচ্ছে মূলত ফার্মাকোডাইনামিক্স। অর্থাৎ আমরা একটা ড্রাগ নেওয়ার পর what change we can see in the body, এটাই হচ্ছে আমাদের ফার্মাকোডাইনামিক্স। Okay, then I have another question to you. Thank you for answering my question. So tell me, what is the chemical name and what is generic name and what is brand name or trade name? Okay, freely answer দিবেন। free participate না করেন, এটা আপনার জন্য একটা প্রবলেম, কারণ আপনি এই যে পারবেন না এবং আপনি পরীক্ষার খাতাতেও ভালোভাবে লিখতে পারবেন না। সো ট্রাই টু অ্যান্সার when I ask you any question. একজন অ্যান্সার দিল, সে রাইট দিল, বাট আপনি ট্রাই করেন তার সাথে আরো কিছু অ্যাড করার জন্য। ধরুন সে ইংরেজিতে বললো, আপনি ট্রাই করেন বাংলাতে অ্যাড করার জন্য। সেখানে অ্যান্সার না পারার মধ্যে কোনো লজ্জা নেই, ঠিক আছে? আমরা এখানে সবাই শিখতে আসছি, তাই না? ওকে, সো টেল মি হোয়াট ইজ কেমিক্যাল নেম? বিজ্ঞানীরা যে নামটা দিবে সেটাই হচ্ছে
ওকে, একজন বলবেন, আরেকজন চুপ থাকবেন, একজন বলা শেষ হলে আরেকজন অ্যাড করবেন। আবার বলেন প্লিজ। এটা হচ্ছে সায়েন্টিফিক নেম ভাইয়া, যেটা যে বিজ্ঞানী আবিষ্কার করলো সে যে নামটা দিবে সেটাই হচ্ছে এটার আর কি নেম। আপনারা যারা সায়েন্স থেকে পড়েছেন তারা মনে আছে কিনা কেমিস্ট্রি যারা পড়েছেন, IUPAC, অর্থাৎ তারা যে কোনো কেমিক্যাল বা মৌলিক পদার্থ ওইগুলোর নামকরণ করে তারা। ড্রাগের ক্ষেত্রেও কেমিক্যাল নামটা ওরা করে থাকে, IUPAC। তারা বিভিন্ন দেশের ড্রাগ অর্গানাইজেশন, যেমন হচ্ছে আপনার FDA আছে আমেরিকাতে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইন আমেরিকা, বাংলাদেশে থাকতে পারে। সো কেমিক্যাল নেমটা হচ্ছে ওই ঔষধের সায়েন্টিফিক নেম, যেটা FDA বা প্রতিষ্ঠান এটাকে অ্যাপ্রুভ করে থাকে। আর হোয়াট ইজ জেনেরিক নেম এন্ড হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ জেনেরিক? জেনেরিক নেমটা আমাদেরকে কেন জানতে হবে? এটা হচ্ছে ভাইয়া ব্র্যান্ড নেম, যাতে এই জেনেরিকটা নেমটা জানলে আমরা দেশের যে কোনো জায়গায় গেলেই এই নামটা যদি বলি তাহলে তারা বুঝতে পারবে জেনেরিক নামটা বললে। জেনেরিক নামটা হচ্ছে কোন ওষুধের কি ওয়ার্ল্ড ওয়াইড একটা কমন নাম, যেটা দ্বারা আমরা কমনলি যে কোনো জায়গাতে গেলে নামটা বললেই তারা আমাদেরকে ওষুধ দিবে। ফর এক্সাম্পল এখানে অ্যাসিটামিনোফেন, যদি আপনি ভারতে যেও বলেন তারা আপনাকে অ্যাসিটামিনোফেন, মানে আমরা যেটাকে নাপা নামে চিনি, আপনি যদি এটা USA তে যান অ্যাসিটামিনোফেন বললে তারা কি এটা আপনাকে দিতে পারবে। এন্ড ট্রেড নেম, ব্র্যান্ড নেম, এটা আই গেস সবাই জানেন যে এইসব ওষুধ কোম্পানি, না কিছু খাবো না, ওকে, যেসব ওষুধ কোম্পানি ওই কোনো পার্টিকুলার ওষুধ হচ্ছে প্রডিউস করে এবং তারা সেটাকে প্রমোট করে একটা নির্দিষ্ট নাম দিয়ে, যেটা কমনলি সব জায়গাতে চলে। যেমন আমরা যদি নাপা ওষুধটা বেশি কমনলি পরিচিত আমাদের মাঝে, কিন্তু এটা মেইনলি কি, এটা অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল। ওকে, সেখানে একটা এক্সাম্পল হচ্ছে, অনেকেই অ্যান্সার দিচ্ছেন, লাগছে যে কিছুটা হলেও অ্যান্সার করতে পারছেন। ওকে, সো এখন আমাকে বলবেন হোয়াট ইজ ফার্মাকোথেরাপিউটিক্স? খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি। হোয়াট ইজ ফার্মাকোথেরাপিউটিক্স? বা যেটা ট্রিটমেন্ট সম্পর্কিত মানে আলোচনা করা হয়, ফার্মাকোলজির শাখার যে ব্রাঞ্চে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করা হয়, এটা হচ্ছে এক কথায় ফার্মাকোথেরাপিউটিক্স। ট্রিটমেন্ট অফ ডিজিজ। এক কথায় ট্রিটমেন্ট অফ ডিজিজ। এক কথায় যদি আরেকটু কথায় বলেন তাহলে কি হবে? আরেকটু অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা কোন ডিজিজের জন্য ওষুধটা নিচ্ছি সেটাই হচ্ছে ফার্মাকোথেরাপিউটিক্স। ওকে, সো এটা কি শুধু কোন ডিজিজের জন্য নিচ্ছি সেটাই? আরেকটু ভেঙে বলেন। যে রোগটার জন্য প্রতিরোধের জন্য আমরা যে ওষুধটা নিব, যতটুকু পরিমাণ নিব সেটাই হচ্ছে ফার্মাকোথেরাপিউটিক্স। ওকে, সো আসলে বেসিকলি ফার্মাকোথেরাপিউটিক্স ডিসকাস করে আমরা কোন রোগ, কোন ইলনেস বা ইনজুরি, সেটাকে প্রিভেন্ট করা হতে পারে, প্লাস কোন একটা ডিজিজ বা ইলনেসের ট্রিটমেন্ট করা হতে পারে। অর্থাৎ কি উদ্দেশ্যে আমরা ওই ড্রাগটা নিচ্ছি সেটাই হচ্ছে আমাদের ফার্মাকোথেরাপিউটিক্স। সো ফার্মাকোথেরাপিউটিক্স ইজ দ্য স্টাডি অফ প্রিভেন্টিং ডিজিজ অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। ওকে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, হচ্ছে আমাদের আর্লি ট্রাই করছি করার জন্য। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ এফিকেসি? খুবই ইম্পর্টেন্ট একটা টার্মিনোলজি। কার্যক্ষমতা, একটা ড্রাগসের কার্যক্ষমতা কতটুকু? ওকে, তো ডিফাইন করে বলতে পারবেন? এটা তো পরীক্ষা লিখলে হবে না, সো একটা টার্মিনোলজিকে এক্সপ্লেইন করতে হয়, ডেফিনেশন দিতে হয়। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই এফিকেসি অফ ড্রাগ? একটা ড্রাগ কতটা ভালো, একটা ড্রাগ আমাদের শরীরে প্রয়োগ করার পরে এটা কতটা ভালোভাবে কাজ করতে পারছে, তার কার্যক্ষমতাটা কতটুকু ভালো, এরকম। ঠিক আছে, হচ্ছে হাউ ওয়েল দ্য ড্রাগ বাইন্ড করার ক্ষমতা, how will the drug ability work of a drug to activate the receptor after binding receptor, মানে রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পর কতভাবে, মানে ক্ষমতা রিসেপ্টরের সাথে বাইন্ড হওয়ার পরে কিভাবে কাজ করবে, অ্যাক্টিভ হবে।
Okay, so efficacy. Okay, efficacy means how well a drug works. আমরা যদি কোনো ঔষধ আমাদের শরীরে ওরালি নেই বা অন্য কোনো রুট দিয়ে নেই, তারপর এই ড্রাগটা কত ভালো রেসপন্স তৈরি করতে পারছে আমাদের শরীরে ওই কোনো স্পেসিফিক রোগের জন্য, ঠিক আছে, কোনো একটা স্পেসিফিক রোগের জন্য কত ভালো রেসপন্স অথবা চেঞ্জ তৈরি করতে পারতেছে, সেটাই হচ্ছে এফিকাসি অফ ড্রাগ। ওকে, দেন হোয়াট ইজ পোটেন্সি? পোটেন্সি অফ ড্রাগ। ভাইয়া একটা ড্রাগ আমাদের শরীরের জন্য কতটুকু ইম্পর্টেন্ট, মানে কি পরিমাণের ইম্পর্টেন্ট হতে পারে? নো সরি, কি পরিমাণ প্রয়োজন? পোটেন্ট মানে হচ্ছে কতটুকু সে তীব্র, লাইক কতটুকু সে ইন্টেন্স, কতটুকু সে শক্তিশালী একটা ইফেক্ট তৈরি করার জন্য। ওকে, সো পোটেন্সি যদি ড্রাগের, ধরেন দুইটা ড্রাগ যদি আমি কম্পেয়ার করি, একদম সাধারণ এক্সাম্পল যদি দেই, মনে করেন জ্বরের ক্ষেত্রে বলি নাপা, নাপা আর নাপা এক্সট্রা, তাহলে কোনটা বেশি পোটেন্ট হবে? নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা। ওকে, সো এটা আমি সিম্পলি বললাম। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া শোনা যাচ্ছে। তো যেই ড্রাগটা যত পোটেন্ট, তার অল্প পরিমাণে সে বেশি ইফেক্ট তৈরি করতে পারে। ওকে, অর্থাৎ যেসব ড্রাগ খুবই পোটেন্ট, তারা অল্প অ্যামাউন্টেই অনেক প্রতিক্রিয়া, মানে অনেক ইফেক্ট বা অনেক চেঞ্জ আমাদের শরীরে নিয়ে আসতে পারে। এখন হোয়াট ইজ ড্রাগ সেফটি? কোন একটা ড্রাগ আমাদের জন্য সেফ, হোয়াট ইজ ড্রাগ সেফটি? একটু আর্লি রেসপন্স করেন। হোয়াট ইজ ড্রাগ সেফটি? ভাইয়া একটা ড্রাগ নেওয়া, যার ক্ষতি কম, যে ড্রাগে। ওকে, সো একটা ড্রাগ কিভাবে সেফ, কতটুকু সেফ আমরা কিভাবে বুঝবো? আমি একটু এক্সপ্লেইন করি আবারও। তো আমরা ওষুধ নেওয়ার পর আমরা তো ওষুধের অনেক সাইড ইফেক্ট দেখি, তাই না? তো একটা ড্রাগ নেওয়ার পর ওই ওষুধটা যদি কম সাইড ইফেক্ট প্রডিউস করে, তাহলে আমরা বুঝবো ড্রাগটা বেশি সেফ। আর যদি আর যদি ড্রাগটা বেশি বা খারাপ সাইড ইফেক্ট বেশি তৈরি করে, তাহলে আমরা বুঝবো ড্রাগটা আমাদের জন্য সেফ না। ওকে, তো আমরা বুঝবো কিভাবে? যে a good drug should produce few বা less harmful side effects. ওকে, অর্থাৎ একটা ভালো ড্রাগ কখনোই বেশি সাইড ইফেক্ট তৈরি করবে না। ওকে, ওকে, নেক্সট হচ্ছে টক্সিসিটি। ক্যান ইউ টেল মি হোয়াট ইজ টক্সিসিটি? হোয়াট ইজ ড্রাগ টক্সিসিটি? বিষাক্ততা। একটা ড্রাগ নেওয়ার পরে যখন এটা মৃত্যুর ঝুঁকি থাকে না, সেটাই হচ্ছে টক্সিসিটি। মৃত্যুর ঝুঁকি থাকে না, ঠিক এক্স্যাক্টলি। হাউ মাচ ড্রাগ ক্যান বি অ্যাডমিনিস্টার্ড উইদাউট দ্য রিস্ক অফ ডেথ? অর্থাৎ কতটুকু ড্রাগ নিলে অ্যাট লিস্ট মৃত্যু ঝুঁকি আসবে না। তো কোন একটা ড্রাগ, এখন আমাকে বলেন তো, ইটস এ ক্রিটিক্যাল থিঙ্কিং কোয়েশ্চেন। তো আমি যদি বলি যদি একটা ড্রাগের হাই টক্সিসিটি থাকে, তাহলে পেশেন্টের কি অবস্থা হবে? ভাই বুঝিনি কথাটা। বলছি একটা ড্রাগের যদি হাই টক্সিসিটি থাকে, তাহলে পেশেন্টের কি রিস্ক আছে? তাহলে কি এটা ওভারডোজ হয়ে যায় ভাইয়া? না না, সিম্পলি আনসার দেন। এখানে বলছে যে লো টক্সিসিটি মিন্স লার্জ অ্যামাউন্ট ক্যান বি ইউজড সেফলি। একটা ড্রাগের যদি লো টক্সিসিটি থাকে, তাহলে বেশি পরিমাণ ওষুধ পেশেন্টকে দেওয়া যাবে। হোয়াট ইফ যদি এমন হয় একটা ওষুধের জানি হাই টক্সিসিটি আছে, তাহলে পেশেন্টকে তার কিসের রিস্ক বেড়ে যাবে? এটা মারা যাবে। অ্যাকচুয়ালি যা বুঝলাম এটাতে কাহিনী হচ্ছে যে হাই টক্সিসিটি যেটা হয় অ্যাকচুয়ালি পেশেন্টের ক্ষেত্রে, যে কোন একটা ড্রাগ যদি ইউজ করা হয় যেটা অ্যাকচুয়ালি হাই টক্সিসিটি যেটাতে বেশি, সো সেটাতে অবশ্যই রিয়াকশন বেশি হবে, আর যেটাতে কম সেটাতে রিয়াকশন কম হবে। সেই ক্ষেত্রে
যেটাতে টক্সিসিটি বেশি ওইটা কম পুশ করলে পেশেন্টের বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে রিয়াকশনের পরিমাণ কম 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 হবে। আর যেটাতে অ্যাকচুয়ালি টক্সিসিটি কম সেটা যদি বেশি পুশ করা হয় তাহলে রিয়াকশনের মাত্রা একটু কম হবে, সেক্ষেত্রে পেশেন্ট নর্মালি সেফ। ওকে, সো আমরা আসলে এই জন্য ড্রাগ টক্সিসিটি আমরা দেখিনি, অনেক সময় ডক্টররা দেখবা অ্যাভেলেবেল নাই। ওকে, মনে করো তোমার ওয়ার্ডে ডক্টর অ্যাভেলেবেল নাই, তো যেই প্রেসক্রিপশন আছে সেখানে তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো না অর্ডারটা ঠিকভাবে। অনেক সময় আমরা এরকম হয়, আমরা যখন হসপিটালে কাজ করি অর্ডারটা ঠিকভাবে বুঝতে পারি না, যার কারণে কিন্তু আমরা পেশেন্টকে ভুল পরিমাণ ভুল অ্যামাউন্টের ওষুধ দেওয়ার পসিবিলিটি থাকে। তখন আমাদেরকে ওষুধের যে গাইড বা ওষুধের যে অ্যাপ আছে যেমন ডিমসেপ, বা তোমার কাছে যদি এরকম ড্রাগ গাইড থাকে, তো তুমি ওই ড্রাগের টক্সিসিটি সম্পর্কে জানতে পারবা। ড্রাগের একটা ডেসক্রিপশন থাকে, অনেক ওষুধের প্যাকেটের ভিতরেও একটা কাগজ থাকে, তো সেখানে ড্রাগ সম্পর্কে অনেক ইনফরমেশন তুমি পেয়ে যাবা। এজন্য ড্রাগ টক্সিসিটি জানাটা ইম্পর্টেন্ট। সো তুমি যদি ভুল করে বাই চান্স বেশি দিয়া ফেলো তাহলে কি হতে পারে, তার বিশেষ করে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, বা তার ব্লাড প্রেশার অনেক হাই হয়ে যেতে পারে, বা তার কিডনি হঠাৎ করেই ইয়ার এম্বোলিজম হতে পারে। সো অনেক রকমের টক্সিসিটি তৈরি হতে পারে। সো এই জন্য টক্সিসিটি সম্পর্কে তোমাকে অ্যাওয়ার থাকতে হবে। ওকে, তারপর ভাইয়া 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 একটা ওই কোশ্চেন ছিল। ভাইয়া ওই অ্যাপসটার নামটা একটু আরেকবার মানে লিখে দিলে ভালো হতো, যেটা বললেন যে টক্সিসিটি সম্বন্ধে জানা যায়। আমাদের গ্রুপে দিয়ে দিব, প্লে স্টোর থেকে লিংক ওকে ওকে ভাইয়া, থ্যাংক ইউ। সেট আপ করে নিও। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি, কোশ্চেন বল। ভাইয়া এখানে যে বলছে যে লো টক্সিসিটি থাকলে লার্জ অ্যামাউন্ট দেওয়া সেফ, আর যদি হাই টক্সিসিটি থাকে তাহলে কি স্মল অ্যামাউন্ট দেওয়া লাগবে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। হিয়ার কমন সেন্স। হ্যাঁ, তো যেখানে লো টক্সিসিটি মিন্স লার্জ অ্যামাউন্ট দিতে পারবা, তাহলে অবশ্যই যদি হাই টক্সিসিটি হয় অবশ্যই তোমাকে ডক্টরের রিকমেন্ডেশন অনুসারে লো ডোজ দিতে হবে। সো এগুলো আরো ধীরে ধীরে আরো ওষুধ সম্পর্কে যখন জানবা তখন আইডিয়া হয়ে যাবে। ওকে, নাও টেল মি সাম রুটস নেম। ওকে, আমরা কোন কোন রুট দিয়ে ড্রাগ অ্যাডমিনিস্টার করে থাকি? IV, intravenous, intramuscular, rectum, oral, sublingual, subcutaneous by skin, তারপরে intradermal, transdermal, etc. Okay, very good. So ভাইয়া এন্টেরাল আর প্যারেন্টারাল। ওকে, সো আমার একটা কোয়েশ্চেন। সো আমি যদি বলি একটা ট্যাবলেট আমি পেশেন্টকে বুকালে দিব, হ্যাঁ, সো হোয়াট ইজ বুকাল রুট, or which one is the buccal root? Oral. Do you know what is the buccal root? Okay, আমি একটু লিখে দেই শুনছিলাম, ভুলে গেছি। ভাইয়া ভুলে গেছি। Try to remember buccal root. গাল, মুখ। কাছাকাছি, আর একটু চিন্তা করে বলেন। ওরাল রুট। সাবলিঙ্গুয়াল তো জিহ্বার নিচে, বাট ভোকাল কোনটা মনে নেই। ওকে, সো এই বুকাল রুট আমাদের আমাদের দাঁতের মাড়ি, এই দুটার মাঝখানে, ঠিক, আর আমার মাঝামাঝি যে মুখ না নাকি আমাদের গাল এবং আমাদের গাম, টিথ গামের মাঝামাঝি বুকাল রুটটা, অর্থাৎ টিথ গামের মধ্যেই যে ওষুধটা রাখবো আমরা সেটা বুকাল রুট। তো আমি আপনাদেরকে পিকচার দেখাই, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝবেন, হয়তো বুঝতে পারছেন এমনিতে। চিত্র দেখালে জিনিসটা আপনাদের মনে থাকবে। ওকে, এরপর কেউ একজন বলতে থাকেন যে হাফ লাইফ, হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ ড্রাগ? 50% সময়ের মধ্যে যে ড্রাগ ডিক্লাইন্স করে লাইফটা শেষ হয়ে যায়।
ওকে, ইংলিশে বলেন তো। The time it takes for half of the drug to excrete from the body. এই যে এটা হচ্ছে বোকাল রুট। ওকে, দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ, টিথ গাম আর মাসেলের হচ্ছে ভিতরে যেটা আর কি, হ্যাঁ, টিথ গাম আর গালের মাসেলের ভিতরের জায়গাটাই হচ্ছে বোকাল রুট। ওকে, এটাতে অনেক ফাস্ট অ্যাবজর্পশন ঘটে। ওকে, দেন সো হাফ লাইফ। ভাই আমি বলি হাফ লাইফ হচ্ছে It is time by which the concentration or effect of drug declines by 50%. ওকে, সরি আই ওয়াজ ডিসকানেক্টেড। ওকে, সো প্লিজ আরেকবার একটু বলবেন, রিপিট করবেন যে শেয়ার করেছেন। It is time by which the concentration or effect of drug declines by 50%. Else? It is the time required to reduce the amount of drug by 50% in the body under the pharmacokinetics process. ওকে, স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের হ্যাঁ, আন্ডার দ্য ফার্মাকোকাইনেটিক্স প্রসেস মানে ভাইয়া যে ওটা যে বললো ওটা প্লাস। ওকে ওকে, লেট মি এক্সপ্লেইন। ওকে, ওকে, হোয়াট হ্যাপেন্স অ্যাকচুয়ালি ইন হাফ লাইফ, তোমাদেরকে এটা বুঝতে হবে। এখন আমাকে বলো তো হাফ লাইফটা মানে হোয়াই হাফ লাইফ নিডেড, হাফ লাইফ জানাটা কেন জরুরি? ভাইয়া কত সময় পর পর হচ্ছে কোনো একটা মেডিসিনের ডোজ দিতে হবে এটা জানার জন্য। এক্স্যাক্টলি। সো একটা ওষুধ আমরা নেওয়ার পর সেটা কতক্ষণ আমাদের শরীরে থাকবে, ওই ওষুধটার হাফ পোরশন অ্যাবজর্পশন হয়ে এক্সক্রিশন হতে মানে অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজ হয়ে কতক্ষণ পর আবার সেটা এক্সক্রিট হয়ে যাবে, হাফ অফ দ্য ড্রাগ। ওকে, একটা ওষুধের মনে করো অর্ধেক এই তিনটা স্টেপ পরে অ্যাবজর্পশন ডিস্ট্রিবিউশন মেটাবলিজম হওয়ার পরে, মেটাবলিজম হচ্ছে ওই স্টেটটা যেই স্টেটটাতে সে এক্সক্রিট হওয়ার জন্য রেডি থাকে। তো এই তিনটা স্টেপ পরে কত সময় পর সে হচ্ছে আমাদের শরীর থেকে এলিমিনেট হয়ে যাবে, সেটাই হচ্ছে আমাদের বেসিকলি হাফ লাইফ। আমরা যদি হাফ লাইফ জানি তাহলে আমরা কি ডিসাইড করতে পারবো যে আমরা একটা ড্রাগ কত ফ্রিকুয়েন্টলি পেশেন্টকে দিতে পারবো, সেটা আমাদেরকে হেল্প করে। বাট এগুলা সাইন্টিফিক ব্যাপার, প্রত্যেকটা ড্রাগেরই হাফ লাইফ হচ্ছে নির্ধারিত থাকে। বেশিরভাগ ওষুধের